আসসালামু আলাইকুম। শুরু করছি একাদশ দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাস। আজকে আমি শুরু করছি নবম অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায়। গত সপ্তাহে আমি বাংলাদেশের সামাজিক সমস্যাটা কি এ সম্পর্কে ধারণা দিয়েছিলাম এবং আরও পড়িয়েছিলাম বাংলাদেশের জনসংখ্যা সমস্যা, বেকারত্ব এবং নিরক্ষরতার কারণ, প্রতিকার এবং এর প্রতিকারের উপায়গুলো কি এ সম্পর্কে ডিসকাস করেছিলাম। আজকে আমরা বাকি টপিকে চলে যাচ্ছি। বাংলাদেশে মাদকাসক্তির সমস্যা, ড্রাগ অ্যাডিকশন মাদকদ্রব্য কাকে বলে, মাদকাসক্তি কাকে বলে। প্রথমে জানবো যে মাদকদ্রব্যে আসক্ত ব্যক্তির অবস্থাকে মাদকাসক্তি বলে। আর মাদকদ্রব্য হলো কি? মাদকদ্রব্য হলো সেই সব বস্তু যা গ্রহণ করলে কোনো ব্যক্তির শরীর ও মনের উপর ক্ষতিকর প্রভাব পড়ে, আচরণে পরিবর্তন হয়, মাদকদ্রব্যের প্রতি আসক্তি নির্ভর হয়ে পড়ে, সেই সব বস্তুকে আমরা মাদকদ্রব্য বলবো এবং মাদকদ্রব্যে আসক্ত ব্যক্তির অবস্থাকে মাদকাসক্তি বলবো। স্থান কাল পাত্রভেদে কিন্তু পৃথিবীর বিভিন্ন সকল দেশেই কিন্তু সাধারণ কিছু সামাজিক সমস্যা লক্ষ্য করা যায়। তার মধ্যে মাদকাসক্তি বর্তমান সময়ে এমন একটি গুরুত্বপূর্ণ সমস্যায় পরিণত হয়েছে যে বাংলাদেশের মতো বিভিন্ন দেশে মাদকাসক্তির অনেকগুলো সামাজিক সমস্যার সৃষ্টির মূল কারণ হিসেবে বিবেচিত হয়েছে। অতীতে বাংলাদেশের সমাজে এ সমস্যাটি থাকলেও 1980-র দশক থেকে তা মারাত্মক আকার ধারণ করেছে। সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টিতে এই মাদকাসক্তির সমস্যাটা একটা বড় নিয়ামক হিসেবে কাজ করে। আধুনিক বিশ্বের এক বড় সামাজিক সমস্যা হলো এই মাদকাসক্তি। বাংলাদেশ সহ বিশ্বের অধিকাংশ দেশে এই সমস্যাটি একটা প্রকট আকার ধারণ করেছে। যদিও বাংলাদেশ ভৌগোলিকভাবে দেখা যাচ্ছে মাদকের একটা ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচিত, কারণ বিশ্বের প্রধান 3টি আফিম উৎপাদনকারী অঞ্চল বাংলাদেশের খুব কাছে অবস্থিত। তাই বাংলাদেশ মাদকদ্রব্যের একটা সহজ প্রাপ্যতা, সহজলভ্যতা এবং ট্রানজিট অঞ্চল হিসেবে অধিক ঝুঁকিপূর্ণ। এছাড়া বাংলাদেশের যে সীমান্তবর্তী ভারতের অসংখ্য ফেনসিডিল তৈরি কারখানা গড়ে উঠেছে, যা মূলত বাংলাদেশকে লক্ষ্য করে কিন্তু মাদক তারা তৈরি করছে। থাইল্যান্ড থেকে মিয়ানমার হয়ে মরণ নেশা ইয়াবা ট্যাবলেট বাংলাদেশে আসছে অবাধে। এসব কারণে কি হচ্ছে, বাংলাদেশে মাদকের যে সহজলভ্যতা একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করছে। সামাজিক শ্রেণীভিত্তিক বিন্যাসও মাদকাসক্তির একটা পাওয়া যায়। সমাজের নিম্ন শ্রেণীর একটা বড় অংশ মাদকসেবী হলেও বর্তমানে উচ্চ শ্রেণীতেও কিন্তু এই সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন গবেষণার প্রতিবেদনে দেখা যাচ্ছে নিম্নবিত্ত এবং উচ্চবিত্তের মধ্যে মাদক গ্রহণের হার বেশি, মধ্যবিত্তের তুলনামূলকভাবে কম। মাদকসেবীদের মধ্যে অধিকাংশ কিন্তু 21 থেকে 30 বছর বয়সের মধ্যে। তো বাংলাদেশে মাদকাসক্তির যে ব্যাপক ব্যবহার এবং বিপুল হারে মাদকাসক্তির কারণ রয়েছে বলে অনেকে ধারণা করে। এর জন্য সামাজিক, অর্থনৈতিক, মানসিক, নৈতিক, রাজনৈতিক, ধর্মীয় ইত্যাদি বিভিন্ন প্রভাবের জন্য মাদকাসক্তির সংখ্যা দিন দিন বেড়েই চলছে। সঙ্গদোষ, কৌতূহল, পারিবারিক কলহ, বিভিন্ন ব্যর্থতা, দাম্পত্য কলহ ইত্যাদি কারণে মানুষ মাদকের দিকে ধাবিত হচ্ছে। এই সব কারণগুলোর মধ্যে কয়েকটি কারণ আমি বর্ণনা করছি, সেগুলো হচ্ছে ভৌগোলিক অবস্থা। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানজনিত কারণে এদেশের মাদকাসক্তির প্রসার ঘটছে। আফিম, ফেনসিডিল উৎপাদন এবং চোরাচালানের জন্য পৃথিবীর বিখ্যাত কয়েকটি অঞ্চল এবং দেশ বাংলাদেশের নিকটে। আর এ কারণে মাদক সরবরাহকারীদের নিকট এক বড় টার্গেট হচ্ছে বাংলাদেশ এসব আন্তর্জাতিক চক্রের একটা রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাই মাদকের যে সহজলভ্যতা, এটি কিন্তু এই জন্য মাদকাসক্তির প্রসার ঘটছে। আবার দারিদ্র্য, বেকারত্ব, হতাশার কারণেও কিন্তু মাদকাসক্তির ব্যবহারটা বাড়ছে। কারণ এই দেশের জনগোষ্ঠীর বড় অংশ একটা দরিদ্র, কর্মসংস্থানের সুযোগ না থাকায় এই বড় অংশ বেকারত্বের বোঝা বয়ে বেড়াচ্ছে। দারিদ্র্য, বেকারত্ব লক্ষ লক্ষ কর্মঠ সক্ষম মানুষের জীবনে হতাশা সৃষ্টি করছে।
আর এই হতাশাতে এক সময় মানুষকে মাদকের দিকে টেনে নিচ্ছে। হতাশা ভুলতে কিন্তু অনেকে মাদক দ্রব্য গ্রহণ করছে। অপসংস্কৃতির ধর্মীয় মূল্যবোধের অবক্ষয়, যেহেতু বাংলাদেশের অধিকাংশ জনগোষ্ঠী মুসলিম এবং হচ্ছে যে এবং এই মুসলমান প্রধান দেশে ধর্মীয় অনুশাসনটা খুব বেশি ছিল এবং এখানে মাদক জাতীয় দ্রব্য কঠোরভাবে নিষিদ্ধ ছিল। কিন্তু আধুনিককালে মানুষের মধ্যে ধর্মীয় মূল্যবোধের অবক্ষয়ের জন্য এবং এই দুর্বলতায় মাদক দ্রব্যের ব্যবহার দিন দিন বেড়ে চলছে। এছাড়াও অপসংস্কৃতির প্রসার, ভিনদেশী অপসংস্কৃতির ফলেও এদেশে মাদকাসক্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পশ্চিমা ও আকাশ সংস্কৃতিতে মানুষ ধূমপান এবং মাদকাসক্তে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে পড়ছে। একসময় এর প্রভাবে নিজের অজান্তেই মানুষ মাদকের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। মানুষ সঙ্গদোষেও কিন্তু সঙ্গী দ্বারাও প্রভাবিত হচ্ছে। নেশাগ্রস্ত, দুশ্চরিত্র, বন্ধুবান্ধবের প্রভাবে একজন মানুষ খুব সহজেই মাদকাসক্ত হয়ে পড়ছে। সমাজবিজ্ঞানীদের ধারণা হলো মাদকাসক্তি এক প্রকার অভিজ্ঞতা সম্পন্ন আচরণ। এটি সমাজের একই মূল্যবোধ এবং চিন্তা চেতনার দ্বারা প্রভাবিত মানুষের মাঝে সহজে সংক্রামিত হয়। এসব ক্ষেত্রে ব্যক্তির নিজস্ব গুণ, সত্তার চেয়ে যেসব সঙ্গী সাথীর সাথে মেলামেশা করে এবং যে পরিবেশে বসবাস করে সেগুলোর প্রভাবে মাদকাসক্তির দিকে আকৃষ্ট করে। কৌতূহল বশতও কিন্তু মাদক গ্রহণ করে থাকে। সাধারণত বয়ঃসন্ধিকালে মানুষের মধ্যে এই প্রবণতাটা বেশি দেখা যায়। মাদক বিরোধী বিভিন্ন প্রতিবেদন, নাটক, সিনেমা, প্রচারপত্র কিংবা মাদকাসক্তির প্রতি কৌতূহল হয়ে কিন্তু একজন মানুষ মাদক নিয়ে থাকে। কিন্তু এসব কৌতূহল অনেকে মাদকের প্রতি কী করে আসক্ত করে তোলে। আবার পারিবারিক বন্ধনের যে হলো কলহ, পারিবারিক বন্ধনের শিথিলতা, নিয়ন্ত্রণহীনতা, এগুলো সুন্দর মানুষকে কি করে ধীরে ধীরে অসৎ পথে ঢেলে দেয়। আর পারিবারিক বন্ধনটা যদি শিথিল হয় এবং পারিবারিক নিয়ন্ত্রণ না থাকে তবে পরিবারে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আর এরূপ পারিবারিক সম্পর্ক শিশুদেরকে বিচ্ছিন্ন করে রাখে, হতাশা কাজ করে এবং এরকম ব্রোকেন ফ্যামিলির সদস্যরা সহজে মাদকের প্রতি আসক্তি হয়ে ওঠে। আর আমাদের দেশে যে সামাজিক এবং রাজনৈতিক অস্থিতিশীলতা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে মাদকের প্রতি প্রলুব্ধ করার ক্ষেত্রে। কারণ আদর্শহীন রাজনৈতিক কার্যকলাপ, হীন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য অনেক রাজনৈতিক নেতাকর্মীকে মাদকের প্রতি প্রলুব্ধ হতে দেখা যায়। এর ফলে বাংলাদেশে মাদকের ব্যবহার অনেক বৃদ্ধি পাচ্ছে। আবার প্রশাসনিক দুর্বলতা, মাদকের ব্যবহার নিয়ন্ত্রণ এবং অবাধ বেচাকেনা এবং চোরা কারবার নিয়ন্ত্রণের জন্য সরকারের দায়িত্বপ্রাপ্ত একাধিক দক্ষ বিভাগ রয়েছে। কিন্তু এসব বিভাগের মধ্যে কাজের যে সমন্বয়হীনতা, অপ্রতুল সুযোগ সুবিধা এবং আন্তরিকতার অভাবে মাদক নিয়ন্ত্রণ কার্যক্রম পুরোপুরি সফল হচ্ছে না। সেই সাথে দুর্নীতির কারণে মাদক চোরা কারবার বন্ধ করা যাচ্ছে না। মাদকের প্রসারের জন্য এটিও একটা বড় কারণ। মানুষের জীবন সফলতা ব্যর্থতার একটা সম্মেলন। জীবনে ব্যর্থ কেউ হলে তাদের আবেগকে কন্ট্রোল করতে পারে না, ফলে হতাশায় ভোগে। আর এই হতাশা ভুলে থাকতে অনেকে কিন্তু মাদক গ্রহণ করে থাকে। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশও কিন্তু এখানে একটা হলো বড় ফ্যাক্ট হিসেবে কাজ করছে। ইদানিং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির অস্থিরতা কারণে অনেক বিপদগামী হয়ে যাচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভর্তি হওয়ার পর এক ধরনের নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে। এরূপ পরিবেশেও কিন্তু অনেকে মাদকাসক্ত হয়ে পড়ছে। সামাজিক মূল্যবোধের অবক্ষয়, যে কোনো সমাজের রীতিনীতি, মনোভাব এবং সমাজের অন্যান্য অনুমোদিত আচার আচরণের সমন্বয়ে সামাজিক মূল্যবোধের সৃষ্টি হচ্ছে। আর এসব ধ্যান ধারণা, বিশ্বাস, লক্ষ্য, উদ্দেশ্য, সংকল্প মানুষের আচার আচরণ কার্যাবলীকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে। সেগুলোর সমষ্টি হলো মূল্যবোধ। আর সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে আমাদের যুব সমাজের মাঝে মাদকের প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ধর্মীয় আদর্শের অভাব তো দেখা দিচ্ছে, সুস্থ বিনোদনের অভাব। কারণ আমাদের দেশের বিভিন্ন বয়স উপযোগী মানুষের জন্য সুস্থ ধারার একটা বিনোদনের অভাব রয়েছে। পর্যাপ্ত সংখ্যা খেলার মাঠ নেই, পর্যাপ্ত সংখ্যা আর পার্ক নেই, ফলে মানুষ অবসর কাটানোর একটা পরিবেশ পাচ্ছে না।
আর অবসর কাটানোর পরিবেশ না থাকার কারণে মানুষ কি করছে, মাদক দ্রব্যকে আপন করে নিচ্ছে। এ থেকেও কিন্তু অনেকে মরণ নেশায় ডুবে যাচ্ছে। এগুলো হচ্ছে বাংলাদেশে মাদকাসক্তির একটা কারণ। আর এই যে মাদকাসক্তির প্রভাবটা কিন্তু সুদূর প্রসারী। মাদকাসক্তের গতি প্রকৃতি, মাদকদ্রব্য সংখ্যা, বৈশিষ্ট্য সব কিছুই কিন্তু চিহ্নিত রয়েছে, তেমনি এর প্রভাবও রয়েছে। এটি যেমন একটি সামাজিক সমস্যা, তেমনি আরও বহু সামাজিক সমস্যার সৃষ্টি করছে। বাংলাদেশেও মাদকাসক্তের একটা প্রভাব রয়েছে, যেমন শারীরিক ও মানসিক ক্ষতি। মাদকদ্রব্য মানুষকে শারীরিক ও মানসিকভাবে ধ্বংস করে দেয়। একজন ব্যক্তি নিয়মিতভাবে মাদক নিতে থাকলে একসময় সে শারীরিক ও মানসিকভাবে এর উপর নির্ভরশীল হয়ে পড়ে। আর এরকম ব্যক্তি কী করে, নানা রকম জটিল রোগে আক্রান্ত হয়, যেমন ক্যান্সার, উচ্চ রক্তচাপ, ফুসফুসে পানি জমা, স্মৃতিশক্তি বিলোপ, প্রজনন ক্ষমতা হ্রাস, স্নায়ুতান্ত্রিক অসুস্থতা ইত্যাদি কিন্তু মাদক গ্রহণের ফলে হয়। এছাড়া মানসিক যে হতাশা, নৈরাশ্য, এমনকি মানসিক ভারসাম্যহীনতাও মাদক গ্রহণের ফলে দেখা যায়। এরকম ব্যক্তি একসময় আত্মহননের পথ বেছে নেয়। এছাড়া দলগতভাবে ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণের ফলে এইডসের মতো রোগও ছড়ায়। পারিবারিক ক্ষতিও হয়, যেমন একটা পরিবারকে ধ্বংস করে দিতে পারে এই মাদকাসক্ত। একটি পরিবারের সদস্য মাদকাসক্ত হলে সেই পরিবারে পারিবারিক অশান্তি, কলহ, মারামারি এগুলো লেগেই থাকে। মাদকাসক্তির কারণে পারিবারিক ভাঙ্গন, শিশু এবং বৃদ্ধদের যে নিরাপত্তাহীনতা এগুলো দেখা যায়। মাদকাসক্ত সন্তানের হাতে বাবা মা খুন হয়, পিতার হাতে সন্তান স্ত্রী খুন হওয়ার মতো ঘটনাও কিন্তু ঘটে। আর্থসামাজিক ক্ষতিটাও কিন্তু দেখা দেয়। 2011-12 সালের এক হিসাব মতে এ সময়ে তামাক এবং মাদকজাত দ্রব্যের পেছনে বাংলাদেশে আনুমানিক ব্যয়ের পরিমাণ 16 বিলিয়ন মার্কিন ডলার। যে এই পরিমাণ অর্থ দিয়ে পদ্মা সেতুর মতো 7-8টি আরও বৃহত্তর অবকাঠামো তৈরি করা যেত। ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, জাতীয় এবং রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিটি স্তরে মাদকের একটা ভয়াল থাবা লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে চূড়ান্ত বিচারে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদকের জন্য টাকা জোগাড় করতে গিয়ে চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, রাহাজানি বিভিন্ন অপরাধে জড়িয়ে যাচ্ছে। এসব ব্যক্তি পর্নোগ্রাফির প্রতি আসক্তি, ধর্ষণ ইত্যাদি অপরাধে জড়িয়ে যাচ্ছে। মাদক সেবীদের সাথে জুয়া এবং চোরা কারবারির সম্পর্ক প্রমাণিত হচ্ছে। যুব সমাজের ক্ষতি। সর্বনাশা মাদক দেশের সম্ভাবনা আগামী দিনে জাতির কর্ণধার যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। কোটি কোটি তারুণ্য মাদকের ভয়ানক থাবায় ধ্বংস হয়ে যাচ্ছে। মাদক সেবীদের 70% ভাগের বয়স 21 থেকে 30 বছরের মধ্যে। সামাজিক সমস্যার মাদকাসক্তি বিভিন্ন সামাজিক সমস্যার জন্য দায়ী। এ থেকে উৎপত্তি হয় কিশোর অপরাধ, ছিনতাই, চুরি, ডাকাতি, লুট, পতিতাবৃত্তি, চাঁদাবাজি, চোরাচালান, দুর্নীতি, ধর্ষণ ইত্যাদি সামাজিক সমস্যা। মাদক সেবীদের একটি বড় অংশ জুয়ারি। অপরাধ বৃদ্ধি পাচ্ছে। মাদকাসক্তি সমাজে বিভিন্ন অপরাধ বাড়িয়ে দিচ্ছে। একজন মাদক সেবী বিচার বুদ্ধিহীনভাবে কাজ করে, তাই তাদের দ্বারা যে কোনো অপরাধ সংঘটিত হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন। অবৈধ ব্যবসা, দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় লক্ষাধিক লোক আহত নিহত হচ্ছে। কোটি কোটি টাকার মূল্যের সম্পদ নষ্ট হচ্ছে। এর একটি বড় অংশ সংঘটিত হয় মাদকাসক্ত চালকদের দিয়ে। শিল্প কারখানাতেও এর জন্য দুর্ঘটনা ঘটতে দেখা যায়। ক্রীড়া জগতে মাদকের ভয়াল থাবা নানা রকম বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এছাড়াও অবৈধ ব্যবসা, মাদকদ্রব্য আমদানি রপ্তানি, উৎপাদন, বিতরণ একটি অবৈধ কাজ, আর এটি চোরা কারবারিকে উৎসাহিত করে। মাদকের আন্তর্জাতিক ব্যবসায় বর্তমানে একটি মাল্টি মিলিয়ন ইন্ডাস্ট্রিতে পরিণত করছে। এছাড়াও বিভিন্ন রোগের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। একই সুই সিরিঞ্জের মাধ্যমে বিভিন্ন মাদক গ্রহণের ফলে এইডস ছড়িয়ে পড়ছে। এছাড়া হেপাটাইটিস বি, সি সহ বিভিন্ন রক্তবাহিত রোগ এদের মাধ্যমে ছড়াচ্ছে। শিক্ষা সংস্কৃতির উপর প্রভাব পড়ছে। সমাজ, সংস্কৃতি, শিক্ষায় পরিবেশকে মাদকের ভয়াল নেশা ধ্বংস করে দিচ্ছে। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে কতিপয় নামধারী বেসরকারি বিশ্ববিদ্যালয় যেন মাদকের
একটা অভয়ারণ্যে পরিণত হয়েছে। এছাড়া এই মরণনেশা শিক্ষার্থীকে ধ্বংস করে দিচ্ছে, তাদের মেধা, তাদের যে মননশীলতা, সৃজনশীলতাকে নিশ্চিহ্ন করে দিচ্ছে। মাদকের টাকা জোগাড় করতে গিয়ে তারা জড়িয়ে পড়ছে অপরাধমূলক কর্মকাণ্ডে। রাজনৈতিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করছে মাদকদ্রব্য, তাদের বিকাশের পথকে রুদ্ধ করে দিচ্ছে। এভাবে মাদকের নীল ছবল যতটা না দৃশ্যমান ক্ষতি করছে, তার চেয়ে বেশি ক্ষতি করছে অদৃশ্যভাবে। নীরব ঘাতকের মাদক ন্যায় তিলে তিলে মাদকের আমাদের সমাজ এবং সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধকে ধ্বংস করে দিচ্ছে। মাদকের সমস্যাটি বাংলাদেশের সমাজের অনেক অংশে ছড়িয়ে পড়েছে। এই সমস্যার সমাধান একদিনে কিন্তু সম্ভব নয়। এই ধ্বংসকারী মাদকের ছোবল থেকে রক্ষা করতে না পারলে আমাদের অদূর ভবিষ্যতে চরম মূল্য দিতে হবে। সমস্যাটি গুরুত্ব, তাৎপর্য এবং প্রকৃতি অনুধাবন করে এর কার্যকর প্রতিরোধ করতে একটা প্রয়োজন সুচিন্তিত পরিকল্পনা। প্রথমত হচ্ছে মাদকের সরবরাহ কমাতে হবে। হাতের কাছে মাদকদ্রব্য না পেলে অনেকেই হয়তো এই পথে পা বাড়াতো না। মাদকের সহজলভ্যতা রোধ করা গেলে এর প্রকোপ অনেকাংশে কমে যাবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা নিলে সহজেই মাদকের সরবরাহ কমানো সম্ভব। বাংলাদেশে মাদক নিয়ন্ত্রণে কঠোর আইন আছে, কিন্তু আইন প্রয়োগের পদ্ধতি দুর্বল হওয়ার ফলে একে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আইনগত কার্যক্রমকে শক্তিশালী করে এর যথাযথ প্রয়োগ মাদকাসক্তি নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা রাখতে পারে। পারিবারিক পরিবেশ যদি সুন্দর, সৌহার্দ্যপূর্ণ এবং ভালোবাসাপূর্ণ হয়, তবে সেই পরিবারে কেউ মাদকাসক্ত হওয়ার সম্ভাবনা থাকে না। পারিবারিক পরিমণ্ডলে পারস্পরিক আস্থা, দায়িত্ব সচেতন এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হলে মাদকের সমস্যা অনেকটাই কমে যাবে বলে মনোবিজ্ঞানীরা মনে করেন। সামাজিক পরিবেশ উন্নত করতে হবে। যদি সামাজিক পরিবেশ সুষ্ঠু ও সৌহার্দ্যপূর্ণ হয়, তবে এই সমস্যা মোকাবেলা করা অনেকটা সহজ হয়। তাই সামাজিক স্থিতিশীলতা রক্ষা এবং পরিবেশ উন্নয়নের উদ্যোগ নিতে হবে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। দরিদ্র ও বেকারত্বের গ্লানি থেকে রক্ষা করা গেলে অনেক যুবক মাদকের একটা ভয়াল থাবার শিকার হতো না। এর জন্য প্রয়োজন পরিকল্পিত উপায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। সরকারি এবং বেসরকারি বিভিন্ন সেক্টরে কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হলে বেকারত্ব যেমন একদিকে কমে যাবে, দরিদ্র কমে আসবে। এতে যুব সমাজের মধ্যে হতাশা কেটে যাবে এবং হতাশা কেটে গেলে সেটা মাদকাসক্তি হ্রাসে একটি কার্যকরী পদক্ষেপ। ধর্ম মানুষকে পরিশীলিত করে। যুবক এবং তরুণ শ্রেণীর মধ্যে যদি ধর্মীয় অনুভূতি জাগ্রত করা যায়, তবে তারা মাদক থেকে বিরত থাকবে। মাদক থেকে মুক্তি থাকার জন্য সমাজে ব্যাপক প্রচারণা চালানো দরকার। পত্রপত্রিকা, সিম্পোজিয়াম, রেডিও, টিভি, সেমিনার ইত্যাদির মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে এবং সমাজের যে প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ, শিক্ষক, ইমাম, চেয়ারম্যান, দলপতি প্রভৃতি নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মাদক বিরোধী আন্দোলনে এগিয়ে আসা প্রয়োজন। তারা মাদক বিরোধী আন্দোলন সংগঠিত হতে পারে। এটি একটি কার্যকরী পদক্ষেপ। আবার মাদকাসক্ত ব্যক্তিরা সমাজের চোখে ঘৃণিত হয়, সেজন্য অনেকে মাদকাসক্ত ব্যক্তিদের শারীরিক এবং মানসিকভাবে তারা এই জন্য অসুস্থ হয়ে পড়ে। এদের কেউ কেউ স্বাভাবিক জীবনে ফিরতে চেয়েও কিন্তু ফিরতে পারে না। সামাজিক দৃষ্টিভঙ্গি এবং অসুস্থতার জন্য সমাজে তারা ফিরতে পারে না। এর জন্য তাদের প্রয়োজন উপযুক্ত চিকিৎসা পদ্ধতি, সুযোগ সুবিধা এবং পরিবার সমাজের সদস্যদের আন্তরিকতা। মাদকাসক্তির পুনর্বাসনে যথোপযুক্ত সুবিধা মাদক থেকে ফিরিয়ে আনতে পারে অনেকে। আর পাঠ্যপুস্তকে মাদকের যে কুফল সেটা অন্তর্ভুক্ত করতে হবে। মাদকের কুফল সম্পর্কে বাংলাদেশের মতো যে দেশ, সেই দেশের পক্ষে একা সমস্যা সমাধান করা কঠিন। তার যেটা বললাম যে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে, কারণ শিক্ষার্থীরা কুফল সম্পর্কে ছোটবেলা থেকেই জানতে পারবে এবং দূরে থাকবে।
মাদকাসক্তি একটা সামাজিক সমস্যা হলেও বাংলাদেশের মতো দেশের পক্ষে যে এই সমস্যা তা না, এবং এই বাংলাদেশের পক্ষে এদেশে যে একার পক্ষে এই সমস্যা সমাধান করা এটা কিন্তু কঠিন হয়ে দাঁড়ায়। এই জন্য সম্মিলিতভাবে অন্যান্য দেশের সাথে কিন্তু সহযোগিতার ভিত্তিতে কাজ করা উচিত। তাহলেই কিন্তু এই মাদকাসক্তির মতো যে হলো সমস্যাটা সেটি দূর করা সম্ভব বলে আশা করা যায়। বাংলাদেশের নারীর নিরাপত্তাজনিত সমস্যা, যে বাংলাদেশের নারীর সামাজিক মর্যাদা এবং অবস্থান খুবই প্রান্তিক, অর্থাৎ সামাজিক মর্যাদার ক্ষেত্রে বাংলাদেশের নারীর অবস্থান সর্বনিম্ন। পরিবার প্রধান পুরুষ হয়, সমাজে পুরুষরা প্রতিনিধিত্ব করেন। এক্ষেত্রে নারীর ভূমিকা পালনের কোনো সুযোগ থাকে না। পরিবারের মধ্যে কোনো নারীর পুরা জীবনটাই পুরুষের তত্ত্বাবধানে চলে। পুরুষের মতামতের উপরেই তাদের জীবনের প্রকৃতি নির্ভর করে, এবং এই পিতৃপ্রধান এই পুরুষ প্রধান হচ্ছে সমাজে কিন্তু নারীর মতামত চাওয়া হয় না এবং মতামতের কোনো গুরুত্ব দেওয়া হয় না। এভাবেই কিন্তু পরিবারে পুরুষের ইচ্ছা অনিচ্ছার মধ্যে দিয়ে নারীর যে সামাজিক মর্যাদা এবং নারীর অবস্থান সেটা নির্ধারিত হয়। তবে পরিবারের মধ্যে নারী বিভিন্নভাবে পরিচিত হয়। দিন বদলের সাথে সাথে তাদের অবস্থানও পরিবর্তন, কখনো স্ত্রী, কখনো কন্যা, কখনো মাতা, কখনো বোন, কখনো এভাবেই কিন্তু নারীর অবস্থানটা নির্ণয় হয়। জীবনের সব ক্ষেত্রেই নারী পুরুষের অধীন। এটাই স্বীকৃত সত্য যে পুরুষ বিনা নারী অসহায় এবং নিকৃষ্ট, পুরুষ বিনা নারীর জীবন গতিহীন। আর এরকম ভাবনা নারীকে তার জীবনের শুরু থেকেই সামাজিকভাবে অধস্তন করে রাখে। সামাজিকভাবে নারী বিভিন্ন দিক থেকে বিভিন্ন কারণে অধস্থানের শিকার হয়। যৌন নিপীড়ন একটি অন্যতম। সেক্সুয়াল হ্যারাসমেন্ট যৌন নিপীড়ন একটি প্রাচীন সমস্যা। এই পুরুষ শাসিত সমাজে যৌন নিপীড়নের অস্তিত্ব শুরুতেই ছিল। দৈহিক দিক হতে নারীরা পুরুষের থেকে দুর্বল এবং অর্থনৈতিক দিক হতে পুরুষের উপর নির্ভরশীল। তাই এই পুরুষ শাসিত সমাজে নারী সমাজের উপর আধিপত্য বিস্তার করছে এবং নানাভাবে তাদের উপর নিপীড়ন চালিয়ে আসছে। তার মধ্যে একটা হচ্ছে যৌন নিপীড়ন অন্যতম। যৌন নিপীড়ন বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট আমাদের সমাজের নতুন কোনো ঘটনা নয়। আমরা সবাই লক্ষ্য করছি সম্প্রতি যৌন নিপীড়ন খুব উচ্চ হারে বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন খবরের কাগজে যেসব ঘটনা উল্লেখ থাকে তা দেখে আমরা আতঙ্কিত হই, শঙ্কিত হই। আমরা আবারও মধ্যযুগে ফিরে যাচ্ছি কিনা তা একটা দেখার বিষয়। প্রতিদিন ধর্ষণ, হত্যা, ইফটিজিং সহ নানা ধরনের যৌন নিপীড়নমূলক ঘটনা ঘটছে। এই যৌন সোশ্যাল কী বলে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলতে কি বোঝায়? সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলতে সাধারণত ভাবে বোঝায় যে কোনো বয়সের ব্যক্তিকে যৌন কাজে ব্যবহার করা। বিস্তারিতভাবে বলতে গেলে নারীর যেসব স্থানে পোশাকে ঢাকা থাকে সেসব জায়গায় অন্য কেউ হাত বা কোনো অঙ্গ দিয়ে স্পর্শ করলে বা আঘাত করলে তা যৌন নিপীড়নের আওতায় পড়বে। সমাজ জীবনে প্রকৃতির শিকার শুধু যে প্রাপ্তবয়স্ক নারীই নয়, শিশু কিশোরীরাও কিন্তু এই নির্যাতনের থেকে রেহাই পায় না। যারা যৌন নিপীড়ন বা ইফটিজিংয়ের শিকার হয়, যারা প্রতিনিয়ত ইফটিজিংয়ের শিকার হচ্ছে, তারা অধিকাংশই স্কুল এবং কলেজের শিক্ষার্থী, যাদের বয়স 14 থেকে 30 বছরের মধ্যে। অনেকের লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে। এর ফলে অনেক অভিভাবক মেয়েদের লেখাপড়া বন্ধ করে দিচ্ছে। কারণ এই অশান্তি শুধু রাজনীতিই নয়, বাংলাদেশের প্রত্যন্ত রাজধানীতে শুধু নয়, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের মানসিক দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমাদের দেশে প্রতিদিন কত সহজ সরল মেয়ে এভাবে রাস্তাঘাটে উত্ত্যক্ত হচ্ছে, ইফটিজিংয়ের শিকার হচ্ছে, এবং এর যে ভয়াবহ রূপ প্রতিদিন সংবাদপত্র পাঠ করলে তা বোঝা যায়। স্কুল কলেজ ছাত্রী মেয়েরা নিরাপত্তার কারণে অনেকে লেখাপড়া ছেড়ে দিচ্ছে। তাহলে এই পিতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থা কিন্তু যৌন নিপীড়নের একটা কারণ। এই ধরনের পরিবারের নেতৃত্বে থাকেন পরিবারের বয়স্ক লোক। পিতৃপ্রধান সমাজে নারী জাতিকে খাটো করে দেখা হয়, আর এই সব দিক থেকে তাদেরকে অবহেলা করা হয়। বাংলাদেশের সমাজে সামাজিক অস্থিরতা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সমাজের দুর্নীতি, প্রতারণা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে, আর এ কারণে ছেলেমেয়েরা দিন দিন অন্যায় পথ বেছে নিচ্ছে, যার কারণ হিসেবে যৌন নিপীড়ন দিন দিন বেড়েই চলেছে। শিক্ষার অভাবও কিন্তু এর একটি কারণ। আমাদের দেশের অধিকাংশ ছেলেমেয়ে অশিক্ষিত।
শিক্ষার অভাবে তারা নীতি নৈতিকতার পথ হারিয়ে ফেলেছে, যার কারণে যৌন নিপীড়ন হচ্ছে। পুরুষকেন্দ্রিক সমাজ ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থা পুরুষ প্রধান, পুরুষ সমাজের প্রধান এবং সর্বময় কর্তা। তাই স্বাভাবিকভাবে পরিবারের পুরুষ যেটা বলবে সেটাই হবে। এক্ষেত্রে তারা নারীদেরকে অবহেলা করে। সচেতনতার অভাব, দেশের অধিকাংশ নারী অশিক্ষিত, অর্ধশিক্ষিত এবং কুসংস্কারশূন্য। তারা তাদের অধিকার, দায়িত্ব, কর্তব্য সম্পর্কে সচেতন নয়, তাই যৌন নিপীড়ন হয়ে থাকে। যৌন নিপীড়নের বিরুদ্ধে যথাযথ আইনের ব্যবস্থা কিন্তু দেশে নেই। যারা যৌন নিপীড়ন করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থার অভাবে যৌন নিপীড়ন হয়ে থাকে। যৌন নিপীড়নের বিরুদ্ধে মিডিয়া প্রচারণা খুবই কম করে থাকে। মিডিয়ার একটা নিষ্ক্রিয়তা রয়েছে, নীতি নৈতিকতার অভাব রয়েছে। বর্তমানে ছেলেমেয়েদের মধ্যে নীতি নৈতিকতা নেই বললেই চলে। মাদকাসক্ত, খারাপ সঙ্গীর সাথে চলা ইত্যাদির কারণে তাদের নীতি নৈতিকতা বিবর্জিত হতে চলেছে, যার কারণ হিসেবে যৌন নিপীড়ন হয়ে থাকে। বাংলাদেশের অধিকাংশ পরিবারে পিতামাতারা তাদের সন্তানের দেখাশোনার ব্যাপারে খুবই উদাসীন। ছেলেমেয়েরা বড় হলে কোথায় যায়, কার সাথে থাকে, এ ব্যাপারে তারা খবর রাখে না। এবং নারীকে পুরুষাসিত সমাজে দেখা যাচ্ছে নারীকে ভোগের সামগ্রী মনে করা হয়। তারা মনে করে নারীরা শুধুমাত্র ভোগের বস্তু, এ কারণে তারা নারীদের উপরে এরকম আচরণ করে থাকে। এই যৌন ইভটিজিং বা যৌন নিপীড়নের প্রভাব পড়ছে কি মানসিক সমস্যা দেখা দিচ্ছে। কারণ পথে ঘাটে মেয়েদের উত্ত্যক্ত করার কারণে প্রত্যক্ষ শারীরিক ক্ষতি না হলে এর পরিণতি ভয়াবহ হয়ে থাকে। মেয়েদের নানা মানসিক সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, কেননা পথে বের হলেই তারা এর সম্মুখীন হচ্ছে, তারা সবসময় ভয়ে থাকছে। এতে তাদের মানসিক বিকাশ বিঘ্নিত করছে। আবার নিরাপত্তাহীনতায় ভোগে। নিরাপত্তাহীনতা বোধ তাদের মধ্যে জন্ম নিচ্ছে, ফলে তারা ক্রমশ কুণ্ঠিত হচ্ছে, লজ্জিত এবং মুখচর এবং দুর্বল হয়ে উঠছে। তারা এক ধরনের হীনমন্যতার শিকার হচ্ছে। অনেকে হীনমন্যতায় ভোগে এবং সমাজের চোখে হেয় হয়ে যায়, এবং এই লজ্জার কারণে অনেক মেয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। পত্রপত্রিকায় দেখা যাচ্ছে বিগত 5 বছরে কমপক্ষে 20 জন মেয়ের জন্য আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। লেখাপড়া বন্ধ হচ্ছে। যৌন নিপীড়নের ভয়ে মেয়েরা বাইরে বের হতে ভয় পায়। এ কারণে তারা স্কুলে যেতে পারে না, যার প্রভাবে তাদের লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে। আবার যৌন নিপীড়িত নারীরা সমাজের এবং পরিবারের কাছে বোঝা হয়ে দাঁড়ায়। এ কারণে তাদেরকে অবহেলিত জীবনযাপন করতে হয়। তাই অধিকাংশ পরিবারে পিতামাতা তাদেরকে অল্প বয়সে কি বিয়ে দিচ্ছে। কর্মজীবীর যে সমস্যা, কর্মজীবী নারীদের সমস্যা, যৌন নিপীড়নকারীর কর্মজীবী মহিলাদের নানা ধরনের সমস্যা হচ্ছে। তাদেরকে কর্মস্থলে যেতে সমস্যা তাদের হচ্ছে। অনেক সময় তারা চাকরি ছেড়ে দিচ্ছে। ইভটিজিং বা যৌন নিপীড়নের প্রতিকার। ইভটিজিংয়ের কুফল সম্পর্কে স্কুলের শিক্ষক, ছাত্র ও স্কুল পরিচালনা কমিটিকে সচেতন করতে হবে, যাতে ইভটিজিংয়ের বিরুদ্ধে উদ্যোগী ভূমিকা পালন করতে পারে তারা। ইভটিজিং নিয়ে পাড়াভিত্তিক জনসাধারণকে সচেতন করা এবং এ ব্যাপারে কমিউনিটি পুলিশ জোরদার করতে হবে। পাড়ায় পাড়ায় ইভটিজিংয়ের স্থানগুলো চিহ্নিত করে টিচারদের বিরুদ্ধে পুলিশ অভিযান পরিচালনা করা এবং এ ব্যাপারে সংবেদনশীল হওয়ার জন্য পুলিশদের সচেতন করতে হবে। ইভটিজিংয়ের কুফল জনগণকে জানানোর জন্য বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করতে হবে। আবার দেখা যাচ্ছে স্থানীয় যে ডিশ নেটওয়ার্কের মাধ্যমে কুরুচিপূর্ণ অনুষ্ঠান যে প্রচার করা হয় সেটা বন্ধ করার উদ্যোগ নিতে হবে। এবং কারা এর সাথে সংশ্লিষ্ট, কারা এই ধরনের অনুষ্ঠান সম্প্রচার করে, এদের সাথে সংশ্লিষ্ট সব লোককে অনুষ্ঠান বন্ধ করার এবং এ ব্যাপারে শাস্তির জন্য আইনি পদক্ষেপ নিতে হবে এবং ব্যাপক জনসচেতন সৃষ্টি করতে হবে। ইভটিজিংয়ের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে চূড়ান্তমূলক আইনি উদ্যোগ নিতে হবে। যারা ইভটিজিং করে, যারা যৌন নিপীড়ন করে, যেই আইনটা হবে সেটা আইনের শুধু আইন থাকলে হবে না, আইনের যথাযথ একটা প্রয়োগ করতে হবে। আবার স্থানীয় মুরব্বিদের দিয়ে পাড়ার যুবকদের এ সম্পর্কে বোঝাতে হবে এবং টিচারদের সামাজিক যে সালিশি ব্যবস্থা, সেই সালিশি ব্যবস্থার আওতায় নিয়ে আসতে হবে, তাদের বিচারের সম্মুখীন করতে হবে। ইভটিজিংয়ের শিকার যেসব ছাত্রীরা
যাতে মানসিকভাবে তারা বিপর্যস্ত না হয়, তারা ভয়ভীতি না পায়। সেজন্য বিদ্যালয়ের পক্ষ হতে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করতে হবে এবং বিদ্যালয়ে কলেজে আসার জন্য তাদের উদ্বুদ্ধ করতে হবে। সেটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে পরিবার পর্যন্ত সবারই একটা দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বটা যথাযথভাবে পালন করতে হবে, একটা সেই পরিবেশ তাদের দিতে হবে। আবার পাড়ায় পাড়ায় যে সুস্থ সামাজিক বিনোদন ব্যবস্থা করা, কারণ পাড়ায় পাড়ায় বিভিন্ন যে আগের জারি গান, সারি গান ইত্যাদির মধ্যে একটা সুস্থ বিনোদনের ব্যবস্থা করতে হবে। ডিশ অ্যান্টেনার যুগে যে অপসংস্কৃতি ঢুকে পড়েছে সেটা কিন্তু বন্ধ করতে হবে এবং নেশাজাতীয় দ্রব্যের ব্যবহার বন্ধ করতে হবে। ইভটিজিং বন্ধে অভিভাবকদের উদ্যোগ গড়ে তুলতে হবে। অভিভাবকরা মিলে একটা সংঘ সমিতির মাধ্যমে এই ধরনের সমস্যাকে মোকাবেলার করে একটা মানসিকতা গড়ে তুলতে হবে। তাহলে আমরা বলতে পারি যে পরিশেষে যে ইভটিজিং বা যৌন নিপীড়ন একটি সামাজিক ব্যাধি। আর এই ব্যাধি কি করছে, স্থানীয় ও জাতীয় পর্যায়ে নারীদের অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এভাবে চলতে থাকলে এদেশে নারী শিক্ষার ক্ষেত্রে যে অগ্রগতি অর্জিত হয়েছে তা কিন্তু থেমে থাকবে। দেশের সর্বোচ্চ জনগোষ্ঠীকে অর্ধশিক্ষিত করে দেশ কখনো এগিয়ে যেতে পারে না। তাই ইভটিজিং বা যৌন নিপীড়ন বন্ধে সরকারি এবং বেসরকারিভাবে উদ্যোগ নিতে হবে। থ্যাংক ইউ।